মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 3রা নভেম্বর, শুক্রবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। মাসি এসেছিলো তখন ওই 7:30 নাগাদ। মাসির সঙ্গে উঠে ছাদটা পরিষ্কার করেছি, কারণ ছাদে খাওয়া দাওয়া হবে শাশুড়ির বাৎসরিক কাজে। সমস্ত ফুল গাছের টব একদিকে সরিয়ে সব ছাড় দিয়েছি। গাছের কলা গাছের পাতাটা সব ছাদের মধ্যে পড়েছিল, সেগুলো কেটে পরিষ্কার করলাম। তারপরে উপরের ঘর ঝুল ঝাড়লাম, মাসি ওটা মুছে দিল। তারপরে সিঁড়িটারে ঝুল টুল সব ঝেড়ে পরিষ্কার করে নিচে নামলাম। এই যে এবার একটুখানি চা নিয়ে বসেছি, এই গ্রিন টি আর সিয়া সিড। এখনও কাজ বলতে গেলে সব গুছিয়ে উঠতে পারিনি। কাছাকাছিটা মোটামুটি প্রায়ই হয়ে এসছে, শুধু পর্দাগুলো কাচলে হয়ে যাবে আজকে। এবার দশকর্মার বাজার করতে হবে, আরও সবজি বাজার, এ বাজার, সব বাজারই আছে। দশকর্মাটা আমি আজকে করবো না, কালকে করব। সোমবার দিন যেহেতু সকাল 8:30টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে, সেটাই বলি যে দেখতে দেখতে একটা বছর কী করে চলে গেল। একটা মানুষকে ছাড়া আমরা রয়েছি, কোনো কিছুই থেমে থাকে না, কিন্তু তবুও মনে হয় যেন কোনো এক জায়গায় ফাঁকা অনুভব করি। সব কিছুর মধ্যে সে রয়েছে, এটাই মনে হয়। 20 বছর আগে প্রথম যখন এখানে আসলাম, উনি আমাকে বরণ করে নিয়েছিল। আমার শাশুড়ি কম, বন্ধু বেশি ছিল, কারণ আমার বাইরের জগতে কোনো বন্ধুবান্ধব ছিল না, শাশুড়ি সব ছিল। তো ওনার সঙ্গে ফ্রি মাইন্ডে সব কথা বলা যেত, উনিও আমার সঙ্গে ফ্রি মাইন্ডে সব কথা বলতো। সুখ দুঃখ সব কিছু একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতাম। আজকে একটা বছর হলো উনি নেই। জীবনের মতন চলে, কিছু করার নেই। আমিও একদিন থাকবো না। এইসব যখন ভাবি না, কেমন লাগে। মাকে বললাম আজকে চলে আসতে, কারণ একজন মাথার উপরে থাকলে না, পরামর্শ দেওয়ার কাজগুলো অনেক করতে সুবিধা হয়, ভয় লাগে না। কিছু কিছু সময় বড়দের পরামর্শ নেওয়াটাও দরকার হয়ে পড়ে। বাবা বলতে পারে শ্বশুর রয়েছে, শ্বশুরের কাছে পরামর্শ। শ্বশুর অতটা খোলাখুলি কথা বলে না, উনি ওনার মতন থাকে। আর মেয়েরা বেশি মায়ের সঙ্গে একটু ফ্রি হয়, কারণ আমি আমার শাশুড়ির সঙ্গে ফ্রি ছিলাম, এমনি আমার মার সঙ্গে ফ্রি। তাই মাকে সকাল সকাল চলে আসতে বলেছি, 2 দিন আগেই আসতে বললাম। যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই, কাজ তো করতে হবে। সে তো তার মতন ছেড়ে চলে গেছে আমাদেরকে একা করে। যাই হোক, কষ্ট পাচ্ছিল, চোখে দেখা যাচ্ছিল না। তার থেকে বলবো, কষ্ট পাওয়ার থেকে চলে গেছে, চোখের সামনে কষ্ট পেতে দেখতে হয়নি। কারণ ওনার যা পরিস্থিতি হয়ে গেছিলো, কিডনি খারাপ হয়ে গেছিলো, মানে সব অঙ্গই পড়ে গেছিলো প্রায়। তারপরে একবার পড়ে গিয়ে মাজার পায়ের বল টল সব চেঞ্জ করতে হলো। তারপরে আবার লাস্টে যখন পড়ে গেল, তখন মাজার স্পাইনাল কর্ড হয়ে গেল, শুয়ে বেডশুল হয়ে গেল। মরার আগে বেডশুল ঠিক হয়ে গেছিলো। যাই হোক, এইসব চিন্তা করে লাভ নেই, কারণ মন খারাপ হয়। মানুষটার সঙ্গে 20 বছর কাটিয়েছি একসঙ্গে। কোনো দিনও এমন কোনো দিন হয়নি যে অশান্তি করে বাপের বাড়ি চলে গেছি। উনি মানুষটাই এমন ছিল। আর উনি খুব সাপোর্ট করতো, মানে আমি পরের মেয়ে বলি যে আমাকে সাপোর্ট করবে না, ওইসব না। নিজের ছেলের পক্ষে কোনোদিনও কথা বলতো না। অন্যায় বলতো, ন্যায় বলতো। সে আমি অন্যায় করলেও বলতো, ন্যায় করলেও বলতো। মানে মিথ্যে কথা ছেলে যদি কোনো সময় বলতো, ছেলের সাপোর্টে কোনোদিনও থাকতো না। ছেলে মিথ্যে কথা বলতে জানতো। এই জন্য ওনার সঙ্গে ভালো লাগা, ওনার এই মানসিকতার জন্য। কোনো সময় তো আমি খেতে চাইতাম না, আমাকে গালে করে খাইয়ে দেওয়া,
এরকম অনেক দিন গেছে। দুঃখ করে কী হবে, জীবন তো গতিশীল, জীবন তো চলতেই হবে। আমার বাবাও আমাদের ছেড়ে চলে গেছিলো ক্লাস 5-এ যখন পড়ি আমি, তখন অতটাও বুঝতাম না সমাজ কী, পরিবেশ কী। আমার এখনও মনে আছে, আমার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ছোটো বোন আমার একদম ছোট, ক্লাস 2-এ পড়তো, আমার হাত ধরে দাঁড়িয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছে, বাবা ওরকম করছে কেন দিদি, এসব দি, বাবা ওরকম করছে কেন? বাবা তো ঘুমাচ্ছে, বাবার কষ্ট হচ্ছে, তো বাবা যাতে ঘুমিয়ে পড়ে তার জন্য চেষ্টা করছে। আমি নিজেও জানতাম না তখন যে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পরে বুঝলাম, যখন দিদি কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছে, আবার এও বলেছিলাম, তোরা কান্নাকাটি করছিস কেন, বাবা তো ঘুমাচ্ছে। সকালে টিফিন আনালো বাবা, সকালে টিফিন বাবাকে দিয়ে এসেছি। এই যে আবার একটু রেডি হয়ে নিলাম, এবার একটু বাজারে যাব, অনেক কাজ রয়েছে। বাড়ি এসে রান্নাবান্না করবো, ঝুল ঝাড়বো, আর ঘর দোর পরিষ্কার করবো, তারপরে একটু উইংস খেতে শখ হলো, তাই বললাম স্বপনদাকে উইংস রেখে দিতে, আমি এখন উইংস আনতে যাব। চলো আরও কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, মেয়ের সঙ্গে এবার যাচ্ছি বাজারে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, একটু কেনাকাটা করার দরকার ছিল মুদিখানা, তাই স্মার্ট পয়েন্টে চলে আসলাম। ঘরোয়া টুকটাক জিনিস লাগবে সেগুলো তুলে নিচ্ছি, কারণ সামনে একটা বড় কাজ আছে। তা আগে ভাগে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, করতে তো আমাকে আর মেয়েকে হবে।
বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে আবার একটু টুকটাক নিতে হবে, একটু চিকেন নিতে হবে, তারপরে ওষুধ নিতে হবে, এগুলো নিয়ে একবারে বাড়ি যাব। তারপরে একটু সবজি নেব, পেঁয়াজ টেয়াজ নেব, মুদিখানা থেকে একটু নিচ্ছি, ওই আরও দুটো জিনিস বাকি ছিল, সেই দুটো জিনিস এখান থেকে তুলে নিচ্ছি। মেয়ের জোয়ান নিচ্ছি, কারণ স্মার্ট পয়েন্টে লঙ্কার গুঁড়ো ওইসব পাওয়া যায় না প্যাকেটের, যেগুলো আমি নিই কুকমির। এখন তোমাদের সামনে আসতে পারিনি, বাজার করে এসে আর সময় ছিল না। এসে চিংড়ি মাছ কুটলাম, মাংস ধুলাম, রসুন ছাড়ালাম, আদা পেঁয়াজ রসুন সব সবজি টবজি কাটলাম। তা আজকে রান্না করলাম প্রন রাইস আর উইংস, চিকেন উইংস নিয়ে এসেছিলাম, তাই চিলি চিকেনের মতন, ড্রাই চিলি চিকেন মতন করেছি। প্রন রাইসের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে রাজ্যের কাজ বলেছি না, মেয়ে গেছে ওপরে পায়খানা বাথরুম পরিষ্কার করতে, ওকে একটু দেখিয়ে দিয়ে আসলাম। সেই সঙ্গে সমস্ত সিঁড়ি রেলিং টেলিং দিয়ে, 2 বেসিন দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসলাম, কারণ আর সময় নেই হাতে, 2 দিন আছে। আজকে তো চলেই গেল, কালকে শনিবার, পরশুদিন রবিবার। তাই কাছাকাছি করবো হয়েছিল, তা করতে পারিনি, কারণ বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, এইসব কাজগুলো এগোলো। মেয়ে এখন স্নান করে আসেনি, 4টে বাজতে 10 মিনিট বাকি, এখনও দুপুরের খাওয়া হয়নি। ও আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে আজকে প্রন রাইস করেছি, ড্রাই উইংস, কী নাম বলবো, ড্রাই করে চিলি চিকেনের মতন উইংস করেছি। তোমরা কি কোনোদিনও খেয়েছো জিরা রাইসের সঙ্গে নিম পাতা? আমি খাই, আমার মেয়ে আমাকে দিয়েছে। এই চিকেন রয়েছে, জিরা রাইস রয়েছে, মানে প্রন, জিরা রাইস বলছি, প্রন রাইস, প্রন ভেতরে রয়েছে। আমার হাতের মধ্যে নিম পাতা ঢুকে যাবে। এই যে প্রন রাইস, এই যে সঙ্গে নিম পাতা দিয়ে খাচ্ছি, কারণ কালকে 2টো রসগোল্লা খেয়েছি, তার জন্য আমার মেয়ে 1 খাবলার নিম পাতা দিয়ে দিয়েছে। তোমরাই বলো, কালকে 2টো রসগোল্লা খেয়েছি মোটে গুড়ের, তার জন্য আমার মেয়ে 1 খাবলা নিম পাতা দিয়েছে, বলছে এগুলো আগে খাবা তারপর ওটা খাওয়া। এ সহ্য হয় কারণ? এই যে আমার মেয়ে খাচ্ছে আর আমাকে নিম পাতা দিয়ে দিয়েছে। শুধু নিম পাতা কেউ খায়? সবাই দেখে নাও, নিম পাতা খাচ্ছি আমি প্রন রাইস দিয়ে। সুগার ধরা পড়েছে, তার জন্য আমার মেয়ের এবং 1 খাবলা করে নিম পাতা দিয়ে দেয় ভাতের মধ্যে। এই সন্ধ্যেবেলার চা। গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যে এখন 6:45। ওই বিকেলবেলা খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, আসলে ও কোনোদিনও তো বাথরুমে তো পরিষ্কার করেনি, আজকে প্রথম করেছে, গা হাত পা ব্যথা হয়েছে, তাই বলছে আমি আর, আমার ওঠার কোনো ক্ষমতা নেই মা, তাই শুয়ে রয়েছে। এখনও সব জামা কাপড় ভাঁজ করবো, সব গোছান গাছান করবো। ওই ঘরে সব লাট মারা রয়েছে, সব 2 দিনের কাছাকাছি রয়েছে, সে ভাঁজ করে কোনো মধ্যে খাটের উপরে রেখেছি, সেগুলো সেট করে রাখতে হবে। এগুলো ভাঁজ করার জন্য সব কাছাকাছি হয়েছে, সব শুকানো জিনিস নিয়ে এসে এগুলো ভাঁজ করা হবে। বাড়িতে একটা কাজ বাঁধলে যা হয়।
থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, অনেক কাজ করলাম, বিছনাপত্র চাদর টাদর সব চেঞ্জ করলাম, সব বালিশের ওয়ারটাও সব চেঞ্জ করলাম, রুটি করলাম, আমার মা এসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপর জামা কাপড় সব গোছালাম, সব রাজ্যের কাছাকাছি করেছিলাম সেইগুলো গোছাগাছি করলাম, ওই মার ঘরে সব জিনিসপত্র সব পরিষ্কার করলাম, যেহেতু সকালবেলা মাসি আসে, মাসি এসে ঘরটা মুছে দিয়ে যায়, ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। রাত্রিবেলা রুটি করে নিয়েছি আর চিলি চিকেন ছিল, তাই দিয়ে খাওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।